তো প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন চিন্তার নাভি 16, আজকে তাসুর সাথে চিন্তার নাভি 16-তে আছে ইফতেখার আবির। এখন বর্তমান সময়ের একজন কবি, উদীয়মান কবি বলা যেতে পারে। তাদের পথ চলা শুরু হয়েছে। আজকে তার সাথে অনেকক্ষণ আমরা আড্ডা দেব, কথা বলবো, কবিতা শুনবো, তার জীবনের বিভিন্ন অধ্যায় সম্বন্ধে জানবো, তার সাহিত্য প্রেম, কিভাবে সাহিত্যে এলো, সাহিত্য নিয়ে তার ভাবনা। আশা করছি আপনারা যারা যুক্ত হবেন পুরোটা সময় জুড়েই সাথে থাকবেন, আর কবিতার কথা, সাহিত্যের কথা, শিল্পের কথা মানুষের কাছে পৌঁছে দেবেন। ভালো লাগলে শেয়ার করবেন। কবি বোধহয় এখনই স্ক্রিনে চলে আসবেন, উনি একটু অফ করেছেন। আর কবিকে আপনারা যারা চেনেন, আশা করছি আপনারা পুরোটা সময় জুড়েই থাকবেন। কবির বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তার সদ্য খুবই চমৎকার একটা প্রেমময় কবিতার বই এসেছে বাজারে, আমরা সে ব্যাপারেও কথা বলবো। আচ্ছা, তো আপনারা যারা যুক্ত হচ্ছেন একটু সাড়া দেবেন, কথা বললে, কারণ আড্ডা মানে হচ্ছে কি, এটা চিন্তার নাভি, কবির সাথে যেরকম আড্ডা দেবো, শ্রোতা দর্শক যারা আপনারা শুনতে চান আপনাদের সাথেও আড্ডা দিতে চাই। আর আপনারা অকপটে আপনাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে মন্তব্যে লিখে জানাবেন, আমরা কবির কাছে তুলে ধরবো। বাদ বাকি দেয়া না দেয়া এটা হচ্ছে কবির ব্যাপার। তো যাই হোক, আমরা কবির সাথে একটু কুশল বিনিময় করে আসি, তারপরে কবি আপনাদের সাথে কুশল বিনিময় করবেন। তো কবি ইফতেখার আবির, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তানভীর সৌরভ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আজকে এ, সময় দেওয়ার জন্য আমাকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনার সকল পাঠক, আপনার সকল শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা শ্রোতা দর্শকদের সাথেও কুশল বিনিময় হয়ে গেল মোটামুটি। আর আমার এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু সময় কাটানো, কবিদের সাথে আড্ডা দেওয়া, কবিতা এবং কবির কথা শোনা, তাদের জীবন শোনা, তাদের শৈশব, যৌবন, কবিতা ভাবনা, সাহিত্য ভাবনা। তো যাই হোক, আমরা প্রথমেই কবির একদম শৈশবে চলে যেতে চাই। কবির শৈশবের কিছু গল্প আমরা একটু শুনে আসি। শৈশব বলতে আমি নিজে এখনো অনেক ছোট একটা ছেলে, মাত্র কি বলে এটাকে, খুবই বয়সের পেরিয়ে মাত্র 21-22 বছর একটা ছোট্ট ছেলে। তো আমার শৈশব বলতে মনে হয় এখনো মনে হয় গতকালকের কথা বলছি। তো সেই হিসেবে বলা যায় একেবারে খুব তাজা স্মৃতি বলা যায় জিনিসটাকে। কারণ আমি জন্ম হয়েছে চট্টগ্রামে। আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি সবকিছু এই এখানেই ঘিরে। তো মোটামুটি একটা বড় ফ্যামিলিতে জন্ম নেওয়া। তো ছোটকাল থেকে একেবারে সবার ছোট সদস্য হিসেবে সবার আদর ভালোবাসা একটা সিক্ত হওয়ার ব্যাপারটা ছিল। সাথে সাথে বলা যায় অতি আদরের বসে যাওয়া একটা সন্তানও হতে পারে জিনিসটা, যে একটু বেশি দুষ্টামি করে থাকি। মোটামুটি এরকমই শৈশব চলা যায় আমার। স্কুল হয়েছে এখানে আশেপাশে, পাশের আমার গণপূর্ত একটা স্কুল আছে, গণপূর্ত অধ্যত্তরের একটা স্কুল, সেখানে। সেখান থেকে আমার ছোটবেলার হাতে করে শুরু হওয়া। এই ব্যাপারটা, শৈশবের কোনো গুরুতর কোনো স্মৃতি যেটা মনে খুব দাগ কেটেছে, সেটা একটু ভয়ঙ্কর হতে পারে, দুষ্টুমি হতে পারে, একটু শুনে আসি শৈশবের কোনো স্মৃতি। শৈশবের স্মৃতি বললে ওই যে বললাম একটু বেশি ডানপিটে ছিলাম। সবসময় চোখে চোখে রাখতো আমাকে আমার বাবা মা, আমার সবাই, আচ্ছা, যে আচ্ছা। কখন কোথায় চলে যায়, কখন হচ্ছে কি করে ফেলে, কখন কি কি করে ঘটনা বসে। ঘটিয়ে ফেলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না আসলে হ্যাঁ, শৈশবে যারা সুস্থ শিশু, মানে আমার দেখা মতে, আমারও যে খুব বয়স তা না, মানে তবুও যতদূর বয়স হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলছি আর কি। শৈশবে সুস্থ যারা শিশু তারা অবশ্যই একটু ডানপিটে, একটু চঞ্চল হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা আরো আলাপের গভীরে যাব। তার আগে একটু আমরা শুনে আসি যে কবিতা চর্চা করা হচ্ছে, সাহিত্য চর্চা করা হচ্ছে। তো এই কবিতা বা সাহিত্যের চর্চার বা প্রেমটা কখন কিভাবে শুরু হলো, একটু শুনে আসি আমরা। আহ, খুব তুমি ভেরি অনেস্ট, খুব ছোট্ট হয়ে বলতে গেলে যে আমার আব্বু যে আছেন, তিনিও তার তরুণ বয়স থেকে লেখালেখি সাথে যুক্ত ছিলেন। হয়তো বা প্রকাশ করেননি কোনো বই, কিংবা তার কোনো বই হয়নি, কিন্তু তিনিও বেশ খানিকটা লেখালেখি করতেন। তো তার থেকে দেখা দেখি বলা যায়, কিংবা হয়তো বা
আশেপাশের মানুষদের থেকে প্ররোচনায় বলা যায় লেখালেখিতে শুরু। ছোট থেকে আমার যখন পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখনই আমার একটি ছোট্ট একটা কবিতা একটি ম্যাগাজিনে প্রকাশ হয়। তো তখন যে একটা ছাপা অক্ষরে নিজের নাম দেখাটা, তো সেই অনুভূতিটা অনেক ভালো ছিল। এরপর থেকে মোটামুটি টুকটাক ম্যাগাজিনে লেখা হয়, কিংবা আমার স্কুলের কলেজের দেয়ালিকা, স্কুল কলেজের ম্যাগাজিন, কিংবা বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন, বিশ্ববিদ্যালয়ের দেয়ালিকা, এসবে লেখা হচ্ছে। তো এটার আচ্ছা মাধ্যমে মোটামুটি সাহিত্য বাহ, শাখার মধ্যে চমৎকার। তার মানে কিছুটা আমরা ধরতে পারি জেনেটিক একটা ব্যাপারও ছিল শৈশব থেকে, একটা বাবার যেহেতু কবিতা প্রেম ছিল বা লেখালেখির ব্যাপারটা ছিল, বাবার কাছ থেকেও ওই মানে ঘ্রাণটা, ওই প্রেমটা আর কি পাওয়া হয়েছে, সেটাও বলা যায়। আর আমার পরবর্তীতে তার হাতে প্রকাশ। শুরু করা যায় আমার বাবার মাধ্যমে। কারণ বাহ। প্রথম যখন ম্যাগাজিনে লেখা শুরু করি, তখন কিন্তু আমি এসে বাবাকে দেখাতাম, কিংবা তখন এসে কিন্তু বাবাকে বলতাম যে এটা কেমন হচ্ছে দেখো, কিংবা এটা নামকরণ কিভাবে করা যায়। তো কিভাবে একটা কবিতার নামকরণ করা যায়, কিংবা কিভাবে ছোট ছোট শব্দের মধ্যে ভাব তুলে উঠে আনানো যায়, উঠে ফুটে তোলা যায়, এসব কিছু বাবার থেকেই শেখা। তো বাহ, মোটামুটি তার হাতে চমৎকার। হাতে ধরে। চমৎকার ব্যাপার, চমৎকার। তো যাই হোক, আমরা কবিতা বা সাহিত্য প্রেমে ছিলাম, সেই সাথে একটু কবির জীবনের মানে এই ছোট্ট জীবনে, যেহেতু কবি প্রথমেই বলেছে আমি এখনোই ছোট আছি। তো যাই হোক, ওই গতদিন আমার সাথে গত অনুষ্ঠানে ছিল মাহিনান বিরুনি, ওকে তো আমি বলেছি তুমি কি বড় হয়েছো, প্রথমে জিজ্ঞাসা করেছি, তারপরে তোমাকে বড় বড় আচ্ছা, প্রশ্ন করবো। তো যাই হোক, ওরও একই অবস্থা তোমার বয়সী। তো যাই হোক, তো তোমার জীবনের প্রেম বিষয়ক ঘটনা শুনে আসি, বাস্তব জীবনের। কবিতা প্রেম তো শুনলাম, বাস্তব প্রেম, প্রথম প্রেম কখন কিভাবে হলো, বা কত কাটাছেঁড়া হলো প্রেমে, একটু গল্প শুনে আসি। প্রেম বিষয়টা আসলে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যে এই যে বল আশা আছে, এটা কবি প্রেমকে বোঝানো যায়, যে এখন বলেন কবিতা প্রেম নয়, তাহলে কি মানে না আমি বলি, হ্যাঁ হ্যাঁ, কবিতা প্রেম ঠিক আমি বলছি না, মানব মানবীর প্রেমের ক্ষেত্রে বলতে চাই। কবিতা প্রেম আসলে সত্যি অনেক বড় একটা ব্যাপার, মানব মানবীর প্রেম, যেটা নরনারী আমরা করি, স্বভাবজাতভাবে প্রেম বলতে বুঝি। মানবীয় প্রেমের ক্ষেত্রে আমিও মনে করি যে শুধুমাত্র যে দুইজনকেই অ্যাক্টিভ থাকতে হবে, কিংবা দুইজনকে একই সাথে যুক্ত থাকতে হবে, এই জিনিসটা আমি তেমন একটা বিশ্বাস করি না। তো মোটামুটি টিনেজ থেকে বলা যায় যে এক হুম। পাক্ষিক প্রেম বলেন, কিংবা ভালো লাগা ভালোবাসা বলেন, এগুলো প্রথম থেকে চলে আসছে। আমার যদি সাহিত্যের দিক দিয়ে বলা যায় যে প্রথম থেকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতাম আমি, যে সমসাময়িক বিষয় বলেন কিংবা অন্যান্য বিষয় বলেন। কিন্তু পরবর্তীতে যখন টিনেজের সময়টা, যখন অনেক কিছু লাগে চোখে মুখে, কিংবা আবেগে বিস্ফোরিত হয়ে থাকে আমাদের মগজটা, তখন গিয়ে মোটামুটি এক পাক্ষিক প্রেমগুলোকে আমি কবিতার রূপ দিই, কিংবা বলা যায় এগুলো নিয়ে কাজ আচ্ছা করা আচ্ছা শুরু। আচ্ছা। হুম হুম। তার মানে যাই হোক, আসলে কবির প্রেম তো আর এক জায়গায় থাকে না, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। মানে আমরা ভারতীয় ওই উপমহাদেশের সেকশনে দেখতে পারি, ওই মানে আমার নিজেই আর কি, একটু আমি নিজেও তো একটু লেখালেখি করি, তো ওইখানে লিখতে গিয়ে আর কি লিখেছি যে ছয় প্রেম ছয় চোর এই নিয়ে পৃথিবীর ঘোর। মানে আমি খুঁজে টুজে ভারতীয় উপমহাদেশে ছয় ধরনের প্রেম আছে আর কি, তো ওই ছয় ধরনের প্রেমে আমাদের সার্বিক সব প্রেমই পাওয়া যায়। তো একজন কবির ভেতরে ছয়টা প্রেমই একদম বিদ্যমান থাকে। ঠিক আছে। আবার যেরকম কবিতায় রস আছে, কারণ একজন কবি বা শিল্পী বা সাহিত্যিককে শুধু এক রসে বা একভাবে থাকলে তো হয় না, ভাবের সকল শাখায়, রসের সকল শাখায় বিচরণ করাই হচ্ছে একজন উপযুক্ত শিল্পী বা কবির কাজ। বা চমৎকার। তো যাই হোক, দুঃখিত, কাশির জন্য অনেকেই মন্তব্য করেছে, কবিকে পাশে নিয়ে একটু মন্তব্য দেখে আসি। দেখছি রিফাত খান লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সর্দার আনিস, আনিস লিখেছে গভীর রাতে তাসুর সাথে। হ্যাঁ আনিস ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি এখনো গভীর রাতে জেগে, আপনিও আছেন দেখে ভালো লাগছে। মোহাম্মদ শামসুদ্দোহা সৌরভ লিখেছে, প্রিয় কবি, প্রিয় ভাই ইফতেখার আবির। আহ, যাই হোক, ধন্যবাদ আপনাকে, সাথে আছেন, জেগে থাকুন, বেশি বেশি করে মন্তব্য করুন, কবির কাছে প্রশ্ন করুন, প্রশ্নের বাণে জর্জরিত করুন। এরপরে দেখছি ফরিদুল ইসলাম, ভালোবাসা জানবেন কবি ও উপস্থাপক মহোদয়কে। ধন্যবাদ, আপনিও ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন। সর্দার আনিস লিখেছে, আসছে শাটডাউনে ধারাবাহিকভাবে তাসুকে এই আয়োজনে পেতে চাই।
জি, আপনারা পাশে থাকুন, চেষ্টা করব যথাসম্ভব থাকা যায়। দেখছি বিরুনি সাহেব চলে আসছে। বিরুনি কেমন আছো? মাহিনান বিরুনি ইমোজি দিয়েছে বোধহয়। লুৎফুন সেলিম তিনিও ইমোজি দিয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনারা সাথে আছেন, সাড়া দিচ্ছেন, এটাই আমাদের পরম পাওয়া। তো কথা হচ্ছে কবি ইফতেখার আবিরের সাথে আমরা আবার ফিরে যাই, তার সাথে বিভিন্ন আলাপচারিতায়। তবে যাবার আগে কবি কণ্ঠে একটা কবিতা শুনে আসি। তোমার পছন্দের একটা কবিতা শুনি, তোমার লেখা। আমার লেখা? আচ্ছা। হুম, কবি কণ্ঠে কবিতা পাঠ। তোমার বই থেকে, বইয়ের ব্যাপারে আলাপে যাব, তার আগে একটু কবিতা তোমার বই থেকেই পড়ো। এবার যে বই এসেছে বই থেকে একটা চমৎকার কবিতা শোনাও আমাদেরকে। আমার প্রথম বই আসছে এবারই 2021 সালের বইমেলায়। হ্যাঁ হ্যাঁ, এই বইয়ের চট্টগ্রামের ব্যাপারে অক্ষর। বিস্তারিত শুনবো কবিতার পড়ার পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বই থেকে একটা কবিতা শুরু করে দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। আহ, পাঠ করছে আমার কাব্যগ্রন্থ পথপুষ্প আবিরাঙ্গা থেকে একটি কবিতা। উম, কবিতার নাম কবিতায় খাসা চুমু। অন্তত শীতের রাতে কালো চুপচাপ রাস্তায় তুমি অবেলায় নিঃশব্দে আসতে পারো, যেখানে অন্ধ দোকানি হাতড়ে মরে আলোর খোঁজে, বা গলির মোড়ে ধোঁয়া ওঠা চায়ের ঝিলিক, কথার যুদ্ধে মাটির ভারের ছনছনানি, কিংবা মধ্যরাতে ঠায় দাঁড়িয়ে শিশির গায়ে খেজুর কাটা, এক ছোঁয়াতে আর মোড়া ভেঙে গা ঝাড়তে সনসনানি। রাত্রি বারে ঢিলে তালে ঝুপ করে আসা নিস্তব্ধতা, জেঁকে বসে শতাব্দী ধরে। দুপুর রাত ভোরে রাত আলো ফাটার পূর্বভাগ, ছোপ ছোপ সব কালো রেখা সাদার মেঘে ঢেকে গিয়ে যেন শূন্যতার বারণকে হঠাৎই এক মান অজানা অঙ্কে আসে। আমি হুট করে প্রাণ ফিরে পাই, শুধু আমি কি, প্রকৃতি কিংবা বদ্ধ পাগল মনের ভাবে এক হাসিতে মরে গিয়ে বাকি ভীষণ লাগে। রাত্রি দিনের সিংহভাগে মন্ত্র বাজে, তুমি 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 তুমি। বুক পাঁজরে আস্তে পৃষ্ঠে জড়িয়ে থাকা রক্তাক্ত হৃদ মারধারে, ঠোঁটের মাঝে তোমায় চুমি 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 চুমি। বাহ বাহ, ধন্যবাদ। সুন্দর একটা আমরা প্রেমময় কবিতা শুনে আসলাম। এবার আমরা বইয়ের ব্যাপারে আগে একটু বইটা দেখি। তোমার একক প্রথম কাব্যগ্রন্থের ব্যাপারে আলাপচারিতা শুনবো, তার আগে বইয়ের প্রচ্ছদটা আমরা একটু দেখে নিই, যারা শ্রোতা দর্শক আছেন। বাহ, সুন্দর একটা প্রচ্ছদ আমরা দেখতে পাচ্ছি। বটপুষ্প আবির রাঙা, ইফতেখার আবির। আশা করছি আপনারা বইটা ছুঁয়ে দেখবেন, এই কামনাই থাকলো। কবি বোধহয় কবিতার বই আমি যতদূর জানি যে প্রেমময় কবিতার সংখ্যা বেশি। তো যাই হোক, বইটা কখন কিভাবে কত ফার্মার, আমরা বইয়ের ব্যাপারে এবার সবিস্তারে আলোচনা শুনবো। কবি। আচ্ছা, আমার বইটি প্রথম প্রকাশিত হয় এই বছরই 2021 সালে চট্টগ্রামের অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে। আহ বলা যেতে পারে অনেকটা কি বলা যায়, হুট করেই চলে আসা বইটা, কারণ আরো দেরিতে প্রকাশ করার ইচ্ছে ছিল, কিংবা আরো একটু নিজেকে পরিপক্কতা দেওয়ার ইচ্ছে ছিল। তো গত বছরই যখন লকডাউনের সময় দেখলাম যে অক্ষরবৃত্ত তাদের একটা প্রতিযোগিতার আয়োজন করছে, যে পাণ্ডুলিপি প্রতিযোগিতা, তো সেখান থেকে তারা সেরা পাণ্ডুলিপিদেরকে পুরস্কৃত করে প্রকাশ করার মাধ্যমে। তো তখনই চিন্তা করলাম যে এতদিন ধরে লিখে আসছি, একটা ছোটখাটো একটা পাণ্ডুলিপি জমা দিয়ে দেখি কি হয়। তো আমার সৌভাগ্য বলা যায়, কিংবা কি বলা যায় না, তো দেখলাম হচ্ছে যে আমারটা সিলেক্টেড হলো। তো তারপর আমাকে প্রকাশক বললো যে তোমার কাছে প্রকাশ হচ্ছে। তো সেই হিসেবে মোটামুটি একটা হুট করে আমার বইটা চলে আসা লকডাউনের মধ্যেই, 21 সালের বই মেলাতে। তো বইটা একটা বাহ ট্রান্সফরমার বই। মোটামুটি হুম। প্রায় 52টা কবিতা আছে। বেশিরভাগ কবিতায় ভালোবাসা কেন্দ্রিক, প্রেম কেন্দ্রিক, জীবন কেন্দ্রিক, বিরহ হ্যাঁ, বিরহ এখন বিচ্ছেদ সবগুলো। ওই যে কবি হেলাল হাফিজের ব্যাপার আছে না, যে এখন তো যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তো ওই চরণটাকে আমি একটু ঘুরিয়ে বলতে চাই, এখন যৌবন যার, প্রেমময় কবিতা লেখার সময় তার, এখন যৌবন যার। ঠিক আছে, বিপ্লব মিছিল মিটিং করার সময় তার। তো যাই হোক, এখন প্রেমের কবিতা যদি না আসে তো কখন আসবে? এখন প্রেম বিদ্রোহ দ্রোহ তীব্রভাবে থাকবে, এটাই স্বাভাবিক। হৃদয়ের অনুভূতিগুলো একদম টকবগে।
তো যাই হোক, আমরা বইয়ের সম্বন্ধে জানলাম। বইয়ের আরো একটা কবিতা আমরা এই পর্যায়ে শুনবো, তারপর অন্য আলাপচারিতায় যাব, যাতে যারা শ্রোতা দর্শক যুক্ত হয়েছেন আর একটা কবিতা শুনে ফেলুক সকলে। পাঠ করছি আমার কাব্যগ্রন্থ ডক্টর সাবির রাঙাতে একটি কবিতা, অবিন্যস্ত অবিনাশী কথামালা। ভাবনার গতিবেগ বাড়ার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়া অন্য মনস্কতা। একে একে আর দুই হয় না, তখন একই থেকে যায়। ভাবনা যখন ভাব হতে ইঞ্চি ইঞ্চি করে ছোট হতে থাকে, তখন কমতে থাকে সুস্থতার খ্যাতি। অসুস্থ, হীন আর কুচিন্তার আশ্রয়। সেই সঙ্গীন সময়ে পৃথিবী আর নিজ নিয়মে ঘুরে না, মাথা সময় ঘুরতে থাকে আপন দৃশ্য। প্রতিকূল অনুকূল সকল কুলের এমন অস্থিতি পরিবেশে সত্যবাদীদের ভাত নেই। আমি এক অভুক্ত, এক নষ্ট পথিক মাত্র, কারো প্রতি বিন্দু মাত্র অভিলাষ নেই। আমি মাত্রই এমন, আমি মাত্রই উগ্র, আমি মাত্রই তোমার ভুলে ব্যস্ত, আমি মাত্রই সব শেষে তোমার দ্বারাই নেয়। ধন্যবাদ। বাহ, আর একটা সুন্দর কবিতা আমরা শুনে ফেললাম। আমরা কবিতা আরো শুনবো, কবি কণ্ঠে কবিতা পাঠ। তার আগে আবার চলে যায় একটু আলাপচারিতায়। কবির যে চিন্তার নাভি, তাকে দেখা যাক কদ্দূর উদ্ধার করা যায়। যদিও আধা ঘন্টা 1 ঘন্টায় একজন কবিকে উদ্ধার করা সম্ভব না, তবে সারাংশটা আমরা বোঝার চেষ্টা করব। তো যাই হোক, কবির কাছে এখন যেটা জানতে চাওয়া, এই যে লেখালেখি করা হচ্ছে, কবিতা হোক গল্প হোক যেটাই হোক, সাহিত্য চর্চা করা হচ্ছে, তো এই জিনিসটা কি নিজের জন্য নাকি মানুষের জন্য এই লেখালেখি? আহ, আমি মনে করি লেখালেখি কিংবা শুধুমাত্র লেখালেখি না, লেখালেখিটা একটা শিল্প, কিংবা যে কোনো কিছুই একটা শিল্পের মধ্যে যখন একটা শিল্পী যখন কাজ করে, আমি মনে করি যে নিজের জন্য কাজ করা উচিত, কিংবা নিজের আত্মতুষ্টির জন্য কাজ করা উচিত। যে যখন দেখা যায় যে মানুষের আবেগটাকে চিন্তা করছি, কিংবা মানুষ কি চাচ্ছে সেটাও চিন্তা করছি, তখন গিয়ে দেখা যায় নিজের স্বকীয়তা বজায় রাখা যায় না, কিংবা লেখালেখির ক্ষেত্রে সেটা আরো বেশি প্রকট ভাবে ফুটে ওঠে। কারণ লেখার মাধ্যমে কিন্তু আমাদের নিজস্ব দর্শনটা কিংবা নিজস্ব চিন্তা ভাবনাটা একেবারে মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা। তো যখন দেখি যে আমি অন্যের চিন্তা কিংবা অন্য মানুষজনটা কোনটা ভালো চাচ্ছে সেই চিন্তা করে লিখছি, তখন আমার নিজস্ব দর্শন কিংবা নিজস্ব ভাবনাটা সেখানে উঠে আসতে পারছে না। তো আমি মনে করি যে লেখালেখির ক্ষেত্রে নিজের জন্য লেখা উচিত, নিজেকে সুস্থ করবার জন্য লেখা উচিত। যেটা লিখলে নিজের ভালো লাগবে, যেটা লিখলে নিজের আত্মতৃপ্তি হবে, সেটাই লেখা উচিত মনে করি। তার মানে মোদ্দা কথা হচ্ছে, আগে যেটা লিখে তৃপ্তি পাওয়া যাবে না সেটা লেখার দরকার কি, যেটাই তৃপ্তি আছে সেটাই সেটা লেখা উচিত। হ্যাঁ, বাহ, তাহলে আমরা মোটামুটি বুঝলাম লেখালেখি কেন করা হচ্ছে। এখন যে ব্যাপারটা, প্রতিবন্ধকতা তো সব সেকশনেই সব কাজের খাতিরেই থাকে, ক্ষেত্রেই থাকে। তো এই যে সাহিত্য বা কবিতা চর্চা করতে গিয়ে জীবনে এখন মানে এই বয়স পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছো কিনা? পারিবারিকভাবে উৎসাহ পেয়েছো সেটা আমরা শুনেছি, সামাজিকভাবে? হ্যাঁ, প্রথমে বলেছি যে পারিবারিক ভাবে আমি খুবই সৌভাগ্যবান যে একটা সুষ্ঠু পরিবেশ পেয়েছি, কিংবা সুস্থ সহযোগিতা পেয়েছি সবার কাছ থেকে। তো সামাজিক ভাবে যদি বলতে চাই, তো বন্ধু মহল বলেন কিংবা আশেপাশের মানুষজন বলেন, এখনো কিন্তু আমরা ওই সাহিত্যটাকে আমাদের রুটি রুজির জোগাড় হিসেবে দেখতে চাই না। তো আমরা মনে করি যে যখন কেউ লেখালেখি করছে কিংবা যখন কেউ সাহিত্যের সাগরে ডুব দিয়েছে, মনে করি যে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, তার আসলেই কোনো ঠিক ঠিকানা নেই। এই জিনিসটা একটা, এই সংকীর্ণ মনটা আসলে সবখান থেকেই ফেস করা হয়েছে। যে কি হবে এটা করে, কিংবা আসলে এটা করে কোনো লাভ আছে কিনা, লেখে বা তুমি কি তৃপ্তি পাও, এই জিনিসটা নিয়ে মোটামুটি বেশ ভালো কথা শুনতে হয়েছে বেশ অনেক জায়গা থেকে। আবার লেখা বুঝতে না পারার অভিযোগ, কি কি উল্টা পাল্টা এগুলো, এইসব অভিযোগটা আছেই। না, এখন এই ক্ষেত্রে ওই যে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে পারি। ওই উনি যখন লেখালেখি করতেন, আমি যতদূর আর কি জানি, তো ওনাকে ওনার নিজেরই মুখের কথা এটা,
যে উনি কিছু লিখলেই সবাই সে জিনিসটা নিয়ে পরে এসে বলতো, কবিগুরু এটা কি লিখেছেন, আমি তো বুঝতে পারিনি, একটু যদি বুঝিয়ে দিতেন যে আসলে এটা কেন লিখলেন, কি ব্যাপার। তো কবিগুরু এত বেশি প্রশ্নের সম্মুখীন হতেন এসব বিষয় নিয়ে, গান হোক, প্রবন্ধ হোক, কবিতা হোক, বা অন্যান্য যে সাহিত্যের যে কোনো বিষয়টা নিয়ে একটু যদি আপনি খোলসা করে বলতেন। তো উনি তখন বলছেন কি, শোনো, আহ, বাগানে যখন ফুল ফোটে, ফুল গাছে একটা ফুল ফুটেছে, তোমার দেখে চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে, দেখেও ভালো লেগেছে, ঘ্রাণে তুমি মুগ্ধ হয়েছো, বিমুগ্ধ হয়ে তাকিয়ে আছো চোখে। তুমি কি ফুলকে জিজ্ঞাসা করো যে তোমার ঘ্রাণ কেন এত সুন্দর, তুমি কেন এত সুন্দর? তা একটা সৃষ্টিকর্ম হচ্ছে একটা ফুলের মতো, এটা অনুভব করার বিষয়, তুমি তাতে মুগ্ধ হবে, ডুবে যাবে। এটা কেন হলো প্রশ্ন করার তো বিষয় না। ঠিক আছে, তো যাই হোক, যারা বুঝতে চায় না বা বুঝতে চায় বা প্রশ্ন করে, তাদেরকে বলতে হবে যে ভাই বিষয়টা তো এরকম একটা অনুভূতির ব্যাপার, আপনি অনুভূতি দিয়ে দেখেন কতটা অনুভব করতে পারে। তো যাই হোক, আমরা আরো কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর শুনে আসি পছন্দ অপছন্দের। কবির 3টে পছন্দের খাবার। খাবারের দিক দিয়ে আমি মোটামুটি বলা যায় একেবারেই সাধারণ, সবকিছুই আমার পছন্দ, একেবারে পছন্দের কিছুই নেই আলাদা করে। না, কারণ তারপরেও কিছু একটা বেশি থাকে না, যে কেউ হয়তো চকলেট বেশি খায়, কেউ একটু আইসক্রিম বেশি খায়, বা এরকম, যে কেউ বার্গার বেশি খায়, এরকম। আহ, এই ক্ষেত্রে বলা যেতে পারে যে একেবারে সাধারণ যে বাঙালি যে ডিশটা আছে, যে একেবারে সাদা ভাত দিয়ে এ, একটু শাক দিয়ে একটু হচ্ছে কি পোড়া মরিচ দিয়ে যে খাই, হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, ছোট্ট হ্যাঁ। একটা বাঙালি, এই জিনিসটা আমার খুব আচ্ছা, পছন্দের। আচ্ছা। মোটামুটি এগুলো। মানে একদম বাঙালি আনার খাবার, মাছে ভাতে বাঙালি, শাকে ভাতে বাঙালি, সেরকম শাক ভাতই পছন্দের। ঠিক আছে, তার সাথে যদি একটু টক ডাল হয় তাহলে তো আর কথাই নেই। বাহ, তাহলে চমৎকার তো আর ব্যাপার। তো কথাই যাই নেই। হোক, কোনো হুম। আর কবি বা সাহিত্যিকদের ঋতুর প্রতি কিন্তু একটা দুর্বলতা আছে, আর অন্যান্য দেশের তো অনেক ঋতুর সংখ্যা কম, আমাদের দেশে একটু বেশি, ষড় ঋতুর দেশ, 6টা ঋতু আমাদের। তো ঋতু প্রেমিকও কিন্তু প্রচন্ড হয়, আমরা দেখতে পারি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার পছন্দের ঋতু ধরাই যায় বর্ষা, বর্ষা মানেই একটা রবীন্দ্রনাথ, হেমন্ত মানেই হ্যাঁ, জীবনানন্দ দাশ। তো এরকম পছন্দের, তোমার এই ষড় ঋতুর ভিতরে পছন্দের ঋতু কোনটা? পছন্দের ঋতু আমার সবসময় লেখালেখির ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রে বলি, শীতকালটা আমার খুব বেশি পছন্দের। ছিমছাম সবকিছুই গোছানো থাকে মনে হয়, একটু আলসেমি আচ্ছা, ভাব আচ্ছা। আছে, হুম, 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 একটু হুম। আচ্ছা, জড়তা তাহলে আছে। হ্যাঁ, হ্যাঁ, শীতকালটা বেশি পছন্দ। আর কবির চোখে কোন রংগুলো বেশি ভালো লাগে? রং তো বিভিন্ন আছে, কোন 3টে রং, যে এই 3টে রঙের প্রতি আমি খুব বিহ্বল? কালো রং খুব পছন্দের, কালো রঙের আচ্ছা। থেকে নীল রং খুব পছন্দের। হুম। তারপর লাল রঙও মোটামুটি পছন্দের বলা যায়, তবে কালো আর নীল এই দুটোকেই ঘিরে আমার সবকিছু ঘুরে ফিরে আসে আবার। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আর এখন যেটা একটু মজার প্রশ্ন করি, সেটা হচ্ছে সুন্দরী তরুণীদের উদ্দেশ্যে আহ, কবি হিসেবে কবির প্রতি তাদের কি অনুভূতি হওয়া উচিত, তুমি কি বলতে চাও? যে তোমরা এটা ফিল করো কবির ব্যাপারে, কবির হৃদয় হাহাকারে পরিপূর্ণ। আচ্ছা, এটা নিয়ে আমার লেখাটা ঠিক মনে পড়ছে না, একটা ছোট্ট একটা লেখা লিখেছিলাম যে সবার উদ্দেশ্য করে, যে যখন আমরা বলি যে একটা মানুষ যখন একটা মানুষকে কথা বলতে যায়, কিংবা কথার মাধ্যমে যখন নিজেকে উপস্থাপন করতে যায়, মোটামুটি সেটা দর্শনকে প্রকাশ করে। তো আমি মনে করি যে যে কেউ যখন, সুন্দরীর ক্ষেত্রেই না, যে কোনো মানুষের ক্ষেত্রেই, যে যখন আপনি লেখা করছেন, কবির নাম না দেখে কবির লেখাটা পড়ুন, কিংবা কবির পরিচয় জানতে না চেয়ে বরঞ্চ কবি যে কাজটা করে গেছে সেটার দিকে একটু বেশি মনোযোগ দিন, তাহলে বোধ হুম। হয় আরো বেশি বলতে পারবেন তার প্রতি। মানে আলাদা করে তাহলে, সুন্দরী আর হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ। না, না, কিছু বলা ওটা তো এমনি আমি মজা মজা, আমি এমনি মজা করে প্রশ্ন করেছি, এটা আমারও উদ্দেশ্য না। এটা আমি মজা করেই প্রশ্নের মজার খাতিরে। আর তাহলে সারাংশ হচ্ছে এটা দাঁড়ালো যে নাম কিংবা চেহারা নয়, বরঞ্চ সৃষ্টিকর্মের প্রতি আপনারা মনোযোগী হন। তো এটাই মনোযোগী। গেল। তো এই পর্যায়ে আমরা আর একটা কবি কণ্ঠে কবিতা শুনে আসি, তারপর আরো কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলোতে যাব। আচ্ছা,
আর করছি আমার কবিতা। কবিতার নাম সহসা দেখা। দেখা না দেখার ৭,২৮০ মিনিট সূর্যাস্তের পর সহসাই তার আবির্ভাব। যেন নিয়ম মেনে তিথি গুণে পুষ্টি ধরে এসেছে কাছে। না তো, সে এসেছে কি? আমিই গেলুম তার কাছে। লুকোচুরিতে খুব মেপে ঝুঁকে অতি সাবধানে পা বাড়িয়ে যেন হারিয়ে তার আবেশে। কাছে এসেই কিসে ডুবে গিয়ে হাঁ করে তাকে দেখিয়ে আছি কখন থেকে। প্রতিবারে তার হাত ছুঁয়ে দেওয়া বা কথার মাঝে আবোল তাবোল হাবিজাবিতে কিংবা দীর্ঘ চুমুর শ্বাস বিরতি চোখের খেলা, মনের অমন তীব্র নাচনে হৃৎপিণ্ডের প্রখর দিক দিবে প্রণয়ত দুই ভিন্ন গ্রহের লৌকিকতায় যত পুষ্প আচমকায় বলে ওঠে, ফুসফুসের নাম ফুসফুস কেন হয়, ফুসফাস কেন? ধন্যবাদ। বাহ, আরো একটা সুন্দর লেখা আমরা শুনে ফেললাম। এবার কবির কাছে যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে, সাহিত্যের তো বিভিন্ন শাখা আছে, তো শাখা থাকতে কবিতাই কেন এতটা বেশি, কবিতার প্রতি দুর্বলতা বা এটা নিয়ে এত বেশি চর্চার কারণ কি বা প্রেমের কারণ কি? প্রথমেই নিজের সম্বন্ধে বলার আগে একটু সীমাবদ্ধতা বলে দিই যে একটু বেশি বড় করে লেখাটা মনে হয় আমার ন্যাচারেই নেই কিংবা স্বভাবেই নেই। তো এই কারণে বোধহয় একটু ছোট করে লেখার চিন্তা থেকে মনে হয় কবিতায় আসা। আর ছোট থেকে সবসময় চিন্তা করতাম যে কত স্বল্পতে মানুষের কাছে আমার ভাবটা পৌঁছে দেওয়া যায় কিংবা কত ক্ষুদ্র ভাষায় আমার কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তো সেই থেকে দেখলাম কবিতাই একমাত্র মাধ্যম যেখানে আমি আমার ভাবনা চিন্তার অধিক লক্ষ্য কথাগুলো সামান্য কিছু শব্দে সামান্য কিছু ছন্দে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো সেই হিসেবে কবিতায় আসা। আর সাহিত্যের অন্যান্য শাখা যেটা আছে যেমন উপন্যাস, গল্প, ছোট গল্প, এসবের প্রতি ভালোবাসা নেই তা না, কিন্তু নিজে তৈরি করা হয়ে ওঠেনি কিংবা নিজের অতটা সাহস হয়নি সে যাচ্ছে সে শাখায় হাঁটাচলা করবার। তো সেই হিসেবে কবিতায় কিছু হওয়ার। আচ্ছা আচ্ছা, না, কবিতা লেখা শুরু হলে যে অন্য শাখায় বিচরণ করা যাবে না বিষয়টা এরকম না, তবে কবিতার প্রতি প্রেমটা বেশি রয়ে গেছে সে কারণেই জিজ্ঞাসা করা। তো যাই হোক, এখন যে ব্যাপারটা আমরা, বই তো একটা বেরিয়ে গেল, তো এখন কি যারা পাঠক তৈরি হয়েছে অল্প বিস্তর যারাই হোক, এখন তারা কি রেগুলারই একটা করে বই পাচ্ছে প্রতি বছর নাকি? না, এই বিষয়ে আমি একটু বেশি অলস কিংবা একটু বেশি এ, সে পেলে মনোভাবের, কারণ আমি মনে করি না একটা কবি মাত্র তার প্রতি বছর একটা করে বই হওয়ার দরকার আছে। যখন কবি মনে করবেন তার লেখা মানুষের কাছে পৌঁছানোর দরকার তখনই তিনি এ, সে উদ্যোক্তা হাত নিতে পারবেন। বর্তমান সময়ে দেখা যায় যে একেবারেই তো উদ্যোগ কবি লেখকদের প্রতি বছর একটা করে বই দেওয়া হয়, প্রতি বছর একটা করে তাদের ফ্যান বেস তৈরি হয় কিংবা প্রতি বছরই তাদের একটা না একটা কিছু তাদের পাঠকদের দিয়ে যায়। তো আমি মনে করি কোয়ালিটির চাইতে কোয়ান্টিটি, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিতে বেশি ম্যাটার করে সবকিছু। যেমন আপনার দিকে দেখা যায় আপনি এত ভালো একজন লেখক আছে, আপনি এত ভালো একজন কবি, তো আপনিও তো এটাতে বেশ একটা অলসতা দেখিয়েছেন কিংবা একটু পোক্ত হওয়ার জন্য বোধহয় বসেছিলেন। তো আপনার তো এবছর প্রথম বই বের হচ্ছে। তো আপনিও তো চাইলে অনেক আগে থেকে লেখালেখি করছেন, যেহেতু অনেক আগে থেকে বই প্রকাশ করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, সেটা সেই অবশ্যই। হিসাবে করে আরো একটু পোক্ত হওয়ার দরকার কিংবা আরেকটু বেশি নিজেকে উপযুক্ত মনে হলে বোধহয় বই বের করব। হ্যাঁ প্রতি হ্যাঁ, না বছর বের অবশ্যই। করার ইচ্ছা। প্রতি বছর তাহলে সহজে আর কি বলা এরকম যে পাণ্ডুলিপি যখন রেডি হবে, প্রকাশক নেবে, তখন কবিতার বই বেরোবে। তো এতে এটা এক বলা বছরও যায়। লাগতে পারে, দুই দুই বছরও লাগতে পারে। যাই হোক, এই যেমন আমরা প্রথম অনেক। হেলাল হাফিজের কথা, তার ৩২ বছর বয়সে, মাত্র ৩২ বছর লেখালেখির পরেই কিন্তু দ্বিতীয় বইটা এসেছে। তো তা আমরা তো তাকে নতুন কবি বলতে পারি না কিংবা তাকে একটা ছোট কবি বলতে পারি না। না, হেলাল হাফিজের তো আসলে অ্যাকচুয়ালি বই, মূল বই একটাই, সেই যে যে জলে আগুন হ্যাঁ, জ্বলে, সে তো সারা জীবনে একটা আগুন। বই লিখেছে। এখন এই সময়ে আবার এই যে গত বছর কি একটা, তাতেও ওই পুরনো বইয়ের কবিতা আর কি করে, ওনার ছোট ফেসবুকে কিছু কবিতা লেখা টেখা ছিল, প্রকাশকরা আর কি তারা জোর জুলুম করে নিয়ে আর কি
বই বের করে দিয়েছে, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা মোটামুটি একটা ভালো সময় আড্ডা দিলাম, অনেক ব্যাপারেই জানা হলো। আবারও আমরা আড্ডা দেবো, আবারও বিভিন্ন বিষয়ে জানবো। তবে শেষ হচ্ছে না, আমরা কবিতা শুনবো। তার আগে যেটা জানতে চাওয়া, যে কবিতা নিয়ে আগামী কি ভাবনা আছে, কি কি প্ল্যানিং আছে, কোনো অগ্রিম প্ল্যানিং আছে কিনা, বা কিভাবে ভাবা হয়, কিভাবে দেখতে চান নিজেকে, কিংবা কবিতা বা প্রকাশক পাড়াকে কিভাবে দেখতে চান? আমি নিজের ভাবনাটা যদি বলতে চাই, যে আমার আগাম চিন্তাটা, তো আমি মনে করি লেখাতেই থাকতে চাই, সবসময় লিখে যেতে চাই, সবসময় নিজের ভাবনাটা কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাই। আর প্রকাশকদের ক্ষেত্রে প্রকাশকদের কোনো কথা বলা কিংবা উপদেশ দেওয়া কিংবা তাদের কোনো মন্তব্য করবার মতো যোগ্যতা এখন আমার হয়নি। তো আমি মনে করি তাদের ছোট ছোট মুখে বড় কথা হিসেবে বলতে পারি যে লেখার মান নিয়ে একটু বেশি কাজ করা দরকার সকলেরই, লেখক, পাঠক, প্রকাশক সবারই। কারণ 2 লাইন কিংবা একটু নিজের ভাবটা লিখলেই কিন্তু কবিতা হয় না, কিংবা একটু নিজের ভাবনাটা 2 জন 4 জন আমার পাঠকদের কাছে পৌঁছে দিলেই কিন্তু সেটা সাহিত্য হয় না। তো একটু মান নিয়ন্ত্রণের ব্যাপারটা আমাদেরকেই করা উচিত, পাঠকদের করা উচিত বেসিক্যালি। তারপর মনে করি প্রকাশকদের সেখানে একটু আরো বেশি নজর দেওয়া দরকার বলে মনে করি। বাহ। তো যাই হোক, আমরা কবির কণ্ঠে আর একটা ছোট্ট কবিতা শুনতে চাই, তারপরে শ্রোতা দর্শকদের সাথে আমরা বিদায়ী শুভেচ্ছা বিনিময়ে যাব। আচ্ছা, আজ করছি আমার কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। কবিতার নাম রাত্রি একটার হুঙ্কার। আমার কি কোনো চাওয়া নেই? হতে পারে না। এত সব ভালোবাসা, ভাবাবেগ আর চোখে চোখে চাওয়ার ক্ষণে আমার কি হঠাৎ করে সৃষ্টি করে চারিপাশ কিংবা জগতের টান ছিঁড়ে ঠোঁটের তপ্ততায় মিলেমিশে এক হয়ে, যেখানে তুমি আমি চুপচাপ হুটহাট প্রেমালাপে শহরের বাহুডোরে করবো শুধু তোমায় বন্ধু। আমারও কি পেয়ে পেয়ে নিষ্প্রাণ চাহনিতে ঝপ করে ঝাঁপিয়ে খুব করে ভালোবেসে সময় দ্বিধা পিছে ফেলে হৃৎপিণ্ডের ভিত দিবে তোমায় দেখে হৃদ নিরালায় হুট করে মরে গিয়ে চুপ করে হাহাকার চিৎকারে হেসে ফিরে ডুবে যেতে তোমাতে হয় না পূরণ সাদা কালো ব্যর্থ প্রেম। এসব কি তবে কেবলই ধুলি মাখা গল্প, এলোমেলো রাত্রি, একটার ছায়া ঘেরা কল্প। ধন্যবাদ। বাহ, আরো একটা সুন্দর লেখা আমরা শুনে ফেললাম। তো গুটি গুটি পায়ে আমরা আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কবিকে অনুরোধ করব, শ্রোতা দর্শক যারা আছেন সকলের কাছ থেকে আপনার বিদায় শুভেচ্ছা, সকলের কাছে বিদায় শুভেচ্ছা বিনিময় করুন। তারপরে আমিও সবাইকে টাটা বলে দেব। আচ্ছা, শেষ করবার আগে আমি আহ, ভাইয়ের কাছে একটু কথা আড্ডার মতো করে বলতে চাই যে এত হ্যাঁ, এত হ্যাঁ, হ্যাঁ। সময় থাকতে, এত এত শিডিউল থাকতে আপনার রাত্রে কেন লাইভ করবার চিন্তা হলো, কিংবা রাত্রে কেন কবিতার আসর করবার চিন্তা হলো, এই চিন্তার আসলে যদি সবাই। আমি বলি, অনুষ্ঠানটার নাম হচ্ছে চিন্তার নাভি। এটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন ছিল প্রথমে যারা এসেছে। চিন্তার নাভি, আসলে ব্যাপার হচ্ছে কি, চিন্তার তো কোনো অ্যাকচুয়াল শরীর আমরা কাঠামো দেখতে পারি না, তো তার নাভি আবার কিভাবে হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। আর নাভি বলার কারণ হচ্ছে কি, মানুষের শব্দ যে উচ্চারিত হয়, আমরা যে যে কথা বলছি, এর কথার মূল উৎস হচ্ছে নাভি। নাভি থেকে বাতাসটা বেয়ে কণ্ঠনালী হয়ে মুখ বিবর হয়ে বাকযন্ত্রের মাধ্যমে বেরোয়। তাহলে এর গোড়ার স্থল কই? নাভি। মানুষের যে জন্ম হয়, মায়ের নাড়িটা যে কাটে, নাভির সাথে নাভির নাড়ির কিন্তু সংযোগ থাকে শিশুর। তার মানে নাভিটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে। তো আমরা যদি চিন্তাকেও একটা মানুষের শরীর হিসাবে কল্পনা করি, তো তার যে ভাইটাল অংশটা, সেটা তো নাভি। তো সেই কারণেই অনুষ্ঠানটার নাম হচ্ছে চিন্তার নাভি। আর রাতে করার কারণ হচ্ছে এটাই, যে রাতে বা আসলে দু একজন কবি আছে 9টা 10টায় করি তাদের সুবিধার ইসের জন্য। আমার এই অনুষ্ঠানটা নিয়ে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, ইচ্ছে মতো ভাল লাগছে তাই করছি।
আর রাতের ব্যাপারটা হয় কি, রাতে কবিরা আমার যতদূর মনে হয়, আমি যেহেতু নিজে একটু কবি কিনা জানি না, লেখালেখি করি, যে রাতে কবিরা অবশ্যই একটু কবিদের ডালপালা ফুলের পাপড়িগুলো একটু সুন্দর করে মেলে। তারা রাত হলে যেন একটু নিজেকে বিলিয়ে দিতে পারে বা ফুটে ওঠে ফুলের মতো, এটা এটা থেকেই আর কি রাতে করা। তো যাই হোক, দেখছি আমাদের সাথে এখনো আছেন শ্রোতা দর্শকরা। এই যে তানভীর লিখেছেন আসসালামু আলাইকুম, তো আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দেখছি আল হাসান লিখেছেন আবারও একটি কবিতাময় রাত, ভালোবাসার ইমোজি দিয়েছে। ধন্যবাদ, আপনারা যে দেখছেন এটাই আমাদের ভালো লাগার কারণ। তো আর কোনো কিছু কি ইফতেখার বলতে চাও, না হলে আমি বিদায়ের দিকে আর কি যাব? আচ্ছা, আর কিছুই বলার নেই। ভাইয়ের সকল পাঠক, সকল শ্রোতা বিন্দুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আজকে সময় করে দেওয়ার জন্য। কবিতার সাথে আছি, কবিতার সাথে থাকবো। সবাই যেন কবিতায় ফিরে আসে, সবাই যেন শিল্পে ফিরে আসে। ধন্যবাদ সবাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা এই দীর্ঘ হোক অল্প হোক সময় ধরে আমাদের সাথে ছিলেন, ভালোবাসা রইল। চিন্তার নাভি পর্ব মাঝে মাঝে হুটহাট করে আমার পেজ থেকে নিয়ে আসি। আশা করছি আপনারা উৎসাহ দেবেন আরো বেশি কবিদের, সাহিত্যিকদের, শিল্পীদের নিয়ে, যাতে আমি এরকম রজনী আড্ডা দিতে পারি, গভীর রজনী আড্ডা, আর আপনারাও মোটামুটি উপভোগ করতে পারবেন। আর যে বিষয়টা, কবিতার কথা, কবির কথা, শিল্পীর কথা মানুষের কাছে পৌঁছে দিন, নিজ দায়িত্বে পৌঁছে দিন, যদি ভালো লাগে। ভালো না লাগলে তো কোনোই কথা নেই। তো যাই হোক, আর করোনার প্রকোপ বোধহয় আরো বাড়ছে বর্তমানে, দেখছি অনেক ঢাকা শহর আবার লকডাউন, বিভিন্ন জেলা শহরগুলো লকডাউন হচ্ছে, এবারে আবার ভেরিয়েন্টটাও ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েন্টটাও খুবই ভয়ানক অবস্থা। আর ইসে বর্ডারের এরিয়াগুলোতে তো বেশি আরো আক্রান্ত হচ্ছে। তো যে যেখানে যে অবস্থায় থাকেন, অবশ্যই বেশি বেশি স্বাস্থ্য সচেতন হবেন, এবং একটু মানবিক হওয়াটা সবার আগে খুব জরুরি। মানবিক হলে আমরা মনে করি যে আমরা সকল প্রকার দুর্যোগ থেকে মুক্তি পাবো, সকল প্রকার যুদ্ধ সংঘাত থেকে মুক্তি পাবো খুব সহজে। খুব সহজে আমরা পৃথিবীটাকে আরো বেশি সুন্দর করে তুলতে পারবো, সব সমস্যা আমরা জয় করতে পারবো। তো আমরা যেন বেশি বেশি মানবিক হয়ে উঠি। তো যাই হোক, আর বেশি আমি কথা বাড়াবো না, অতিথির কথা অনেক শুনেছি, আমি আর কথা দীর্ঘায়িত করবো, অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে দেখেছেন, এখন দেখছেন, কিংবা মাঝে মাঝে ঢু মেরে গেছেন, কিংবা পরবর্তীতে দেখবেন, কিংবা একেবারেই দেখবেন না, সকলকেই অনেক 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 প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আবারও দেখা হবে চিন্তা নাভি পর্ব 17 নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি সবাই।